চোখ হারানোর যন্ত্রণা আর ক্ষত নিয়ে দিন পার করছেন স্বৈরাচার পতন আন্দোলনে আহতরা। জীবনের আলো ফেরাতে পাশে চান অন্তর্বর্তী সরকারকে। মন্ত্রী কামালের মদদে বেপরোয়া আগনস্টিক পিউরিফিকেশনের নারীর কারবার। খ্রিস্টান সংগঠনের আড়ালে চলত আওয়ামী নেতাদের মাস্তিখানা। স্বৈরাচার পতনের পর ভাঙচুর দখলের অভিযোগ। ময়মনসিংহ উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অভিযুক্তের অস্বীকার, বিচার দাবি ভুক্তভোগী। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় বেহাল ট্রাফিক ব্যবস্থাপনা। সড়কে বেপরোয়া অটোরিকশা, হকারের দখলে ফুটপাত। নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের দাবি। এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাম্পের গলফ মাঠের কাছে গুলি, অস্ত্রসহ সন্দেহভাজন আটক। নিশানায় ছিলেন ট্রাম্প, ধারণা এফবিআই এর। দর্শক শুভ সকাল, শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। ছাত্র আন্দোলনের ঐতিহাসিক বিজয়ের 1 মাস পেরিয়েছে, কিন্তু আন্দোলনে আহতরা কেমন আছে সে খবর এখন কজনই বা রাখে। চোখ হারানো যন্ত্রণা আর শরীরের ক্ষত নিয়ে হাসপাতালে দিন পার করছেন আহতরা। সন্তানের এমন করুণ দশায় দিশেহারা মা বাবা। জুলাইয়ের সেই স্মৃতির চিত্রই তুলে ধরেছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। চোখ মেলে তাকালেও পৃথিবীর আলো দেখতে পান না কলেজ শিক্ষার্থী ইবাত হোসেন। স্বৈরাচার পতনের আন্দোলনে 19 জুলাই নরসিংদীর ভেলানগরে চোখে গুলিবিদ্ধ হন ইবাত। আমি বন্ধুদের সাথে আন্দোলনে যাই বিকাল 4টা থেকে 4:30 দিকে। পুলিশ হঠাৎ গুলি করে, তখন আমার 2 চোখে, হাতে এবং পিঠে ছোড়াগুলি লাগছে। 3 ছেলে মেয়ের মধ্যে বড় ইবাতকে নিয়ে অনেক স্বপ্ন ছিল বাবা মায়ের। ঘাতকের বুলেট নিমিষেই ছিন্ন করে দেয় সব স্বপ্ন। ছেলের অনিশ্চিত ভবিষ্যৎ চিন্তায় ভেঙে পড়েছেন মা। মার বাবার কতটুকু কষ্ট হয়। ওর বাবার অনেক স্বপ্ন যে আমার এই ছেলে জীবনে কিছু করব। আমরা 2 চোখ দিয়ে দেখি, অথচ আমার ছেলে দেখে না। শুধু ইবাতই নয়, দৃষ্টিশক্তি হারিয়েছে আরো অনেক মেধাবী শিক্ষার্থীর। আমার একটা ফ্রেন্ডের মাথায় গুলি তাক করে একবার গুলি করছে, পিছন থেকে নিয়ে গুলি বের হয়ে গেছে। পরে আমি ওকে সামনে আগাইতে ধরতে গেছি, আমাকে পর্যন্ত গুলি করছে। এসএস তো আমার গোল্ডেন, জেএসসি তেও গোল্ডেন। তো এবার এইচএসসি 1 বছর পর আমি কিভাবে পড়বো? আমি বইটা যেদিকে এক্স্যাক্টলি তাকাইতেছি ওই জিনিসটা কালো হয়ে যেতেছে। মায়ের মতো কষ্ট কেউ নাই, কেউ বুঝবে না এই কষ্ট। যার সাথে হয় সে বুঝে। আমার ছেলেটা রাত্রে ঘুমায় না, কান্দে। 5ই আগস্ট রামপুরা বাড্ডা এলাকায় গুলিবিদ্ধ হয় আইডিয়াল কলেজের 10ম শ্রেণীর ছাত্র সুমন। পুলিশের ছোড়রা গুলি চোখ ভেদ করে চলে যায় মস্তিষ্কে। হঠাৎ করে দেখলাম পুলিশের যে সাদা গাড়িগুলা, বড় যে গাড়িগুলা, গাড়ির সাইড থেকে সাইড উইন্ডো দিয়ে একজন লোক দাঁড়ায় আছে, এইম করা আমাদের এইদিকে। ওইখানে ফার্স্ট যে শটটা করে, ফার্স্ট শটে আমার চোখে গুলিটা লাগা যায়। একইভাবে 4 আগস্ট বরিশাল বিএম কলেজের সামনে গুলিবিদ্ধ হয় সাব্বির। ডান চোখে 3টি গুলি লাগলেও অপারেশনের মাধ্যমে বের করা গেছে 2টি। পুলিশের সাথে আমাদের ধাওয়া পাল্টা হয়, পুলিশ আমাকে গুলি করে, আমি রাস্তায় পড়ে যাই। ক্ষমতা আঁকড়ে রাখার নেশায় নারকীয় হত্যাযজ্ঞে মাতে শেখ হাসিনা ও তার দোসররা। বেপরোয়া হয়ে ওঠা আওয়ামী ক্যাডার ও পুলিশের গুলিতে প্রাণ হারায় অগণিত। গুলিবিদ্ধ হয় অন্তত কয়েক হাজার মানুষ। পরিসংখ্যান বলছে 17 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসে 887 জন রোগী। ভর্তি রাখা হয় 749 জনকে। অস্ত্রোপচার করা হয়েছে 504 জনের। এর মধ্যে 2 চোখের দৃষ্টি হারিয়েছে 28 জন, 1 চোখে দেখতে পায় 426 জন। 5ই আগস্ট স্বৈরাচার বিদায় হলেও হাসপাতালে দিন পার করা এসব মানুষ যেন ভুলতে পারছেন না জুলাইয়ের দুঃস্মৃতি। চোখের আলো না ফিরে পেলেও জীবনের আলো ফেরাতে অন্তর্বর্তী সরকারকে পাশে চান ভুক্তভোগীরা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ শিক্ষার্থী ইহসান মানবেতর জীবন যাপন করছেন। সুচিকিৎসা না পাওয়ায় পা হারাতে বসেছেন কলেজ শিক্ষার্থী ইহসান। অভিযোগ করেন সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা না পাওয়ার। উদ্বিগ্ন পরিবার ছেলেকে স্বাভাবিক জীবনে ফেরাতে চান সবার সহযোগিতায়। মাজহারুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। আমার দিকে ছোট দৃষ্টি দিয়ে হলেও যেন তারা আমার দিকে একটু তাকায়।
গুলিতে আহত এহসানের পৃথিবী এখন বস্তির কুড়ে ঘোরের মধ্যেই সীমাবদ্ধ। খাওয়া দাওয়া সহ জরুরি সব কাজ সারতে হয় বিছানায় বসেই। সূর্য কখন উদিত হয় আর অস্ত যায় তা দেখার সুযোগ হয় না তার। গেল 2 মাস এই ঘরটিতে বন্দি জীবন কাটাচ্ছেন তিনি। 5 আগস্টের পর সরকার পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি তার জীবনে। গেল 19 জুলাই মিরপুর 10-এ বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন এহসান। পায়ের যন্ত্রণায় নির্ঘুম রাত কাটে তার। জানালেন অসহনীয় কষ্টের কথা। আমি পা মুভ করতে পারি না, আমি খুব চাই যে পাটা মুভ করব, কিন্তু আমি পারি না, মানে প্রচুর পরিমাণ ব্যথা হয়। সরকার আহতদের সুচিকিৎসার কথা বললেও এহসানের ভাগ্যে জোটেনি সেই চিকিৎসা। এমনকি কোনো সহযোগিতাও পাননি তিনি। তার উপর যোগ হয়েছে হাসপাতালের হয়রানি। তার অভিযোগ, সুস্থ হওয়ার আশায় বারবার পঙ্গু হাসপাতালে গেলে তাকে যথাযথ চিকিৎসা না নিয়ে ফিরতে হয়েছে। আমার এইটা নিয়ে ডাক্তাররা অবহেলা করতেছে, এটা আমার ফুল ফ্যামিলি বুঝতেছে আর আমিও বুঝতেছি, কিন্তু ডাক্তার এটা ধরার ছোঁয়ার বাইরে কথা বলতেছে। কেন বলতেছে আমরা জানি না। এহসানের মা জানান, পরিবারের বড় ছেলের এমন অসহায় অবস্থার প্রভাব পড়েছে পুরো পরিবারে। অভাব অনটনের সংসারে যেখানে 3 বেলা খাওয়াই কষ্টকর, সেখানে এহসানের চিকিৎসা তাদের জন্য বড়ই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সরকারের কাছে ছেলের সুচিকিৎসার দাবি জানান তিনি। গুলি খাওয়ার পর যে কষ্ট করছে, ওর যে কান্নাকাটি, ট্রিটমেন্ট হয় না, এই নিয়ে আর কি অনেক কষ্ট। দেশবাসীর কাছে বলি, আমি যেহেতু গরিব মানুষ, যাতে সুচিকিৎসা, এই রাষ্ট্রের যে প্রধানমন্ত্রী যেই আছে তার কাছে শুধু একটুই নিবেদন যাতে আমার ছেলের দিক যেন একটু তাকায়। এহসানের প্রতিবেশী রিপন জানান, দেশের জন্য কাজ করতে গিয়ে নিজেই পরিবারের বোঝা হয়ে বসেছে এহসান। এখন পর্যন্ত দেশ স্বাধীন, দেশের জন্য সে লড়াই করছে, কিন্তু ও আজকে গুলিবিদ্ধ। এবং আমার কাছে ভাবতে অবাক লাগে যে এখন পর্যন্ত ডাক্তাররা তার সুচিকিৎসা নিশ্চিত করে নাই। আমার একটাই দাবি, ওর সুচিকিৎসা নিশ্চিত হোক। ছেলের চিকিৎসা খরচ চালাতে হিমশিম খাচ্ছেন ভ্যান চালক বাবা। এহসানকে স্বাভাবিক জীবনে ফেরাতে সরকারের সহযোগিতা চান স্থানীয়রা। এহসানের মতো অনেকেই আন্দোলনে আহত হয়ে জীবন যুদ্ধে লড়াই করছেন। তবে এহসানরা হেরে যেতে চান না। সুস্থ হয়ে আবারও কাজ করতে চান দেশের জন্য। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছোঁয়ায় শুধু সম্পদ নয়, স্ত্রীর সংখ্যাও বেড়েছে আগস্টিন পিউরিফিকেশনের। বেরিয়ে আসছে একাধিক নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনের প্রমাণও। দেশ টিভির হাতে এসেছে খ্রিস্টান সংগঠনের আড়ালে মদ আর নারীদের দিয়ে আওয়ামী নেতাদের মাস্তিখানা স্থাপনের প্রমাণ। প্রতারিত নারীরা আইনের আশ্রয় নিলেও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর প্রভাবে বহাল তবিয়তেই থাকতেন আগস্টিন। এম এ আজিমের রিপোর্টে বাকিটা থাকছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বন্ধুত্ব টঙ্গীর পাগারের দর্জি আগস্টিনকে 15 বছরের মধ্যে শুধু কোটিপতি করেনি, সম্পদের সাথে সাথে বাড়িয়েছে তার নারী সঙ্গীর সংখ্যাও। দি মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটির অফিসকেও তিনি গড়ে তোলেন মাস্তিখানা। সেখানে দীর্ঘদিন কর্মরত এক কর্মচারী জানায়, আশালতা নামের এক নারী আর আগস্টিনের কর্মকাণ্ডে বিব্রত হতেন তারা। সে তখন ডিরেক্টর ছিল, সে ফার্স্ট ফ্লোরে বসতো, তার ওইখানে গিয়েই লতা তার সাথে কথা বলতো। এটা হচ্ছে ওনার সেকেন্ড ওয়াইফ। আর মাঝে মাঝে আসলে বিভিন্ন কারণবশত তাদের যে সিন ক্রিয়েট হইতো, কি ব্যাপারে সিন ক্রিয়েট হইতো এটা অফিসের কেউই ঠিক মতো বলতে পারবে না। খ্রিস্টান সংগঠনটির ভেতরের কিছু ছবি আর ভিডিও আসে দেশ টিভির হাতে। সেগুলো দেখলে মনে হবে এটি কোনো সোসাইটির অফিস নয়, দেশি বিদেশি নানা মদের এক বিরাট গোডাউন যেন দি মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটি এখন। আর সেখানে শুধু আসা যাওয়া নয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মুরালও রয়েছে সেখানে। স্বরাষ্ট্রমন্ত্রী যখন একজন সাধারণ এই সোসাইটির চেয়ারম্যানকে শেল্টার দেয়, তখন থানার তো আর কিছু বলার থাকে না, ডিসির কিছু বলার থাকে না, এসপিদের কিছু বলার থাকে না। তারা যদি আজকে হাউজিং সোসাইটিতে গিয়ে তদন্তের কোনো ব্যবস্থা করে, আমাদের খ্রিস্টান হাউজিং সোসাইটি যে আছে কোন অবস্থানে রয়েছে সঠিক চিত্র আমরা পেতে পারবো। এবার আশালতার খোঁজে দেশ টিভি টিম। টঙ্গীর পাগারে সম্পত্তির শেষ নেই তারও, রয়েছে একাধিক বাড়ি ও প্লট। আগস্টিনের সাথে গড়ে তোলা সম্পর্ককে কাজে লাগিয়ে খ্রিস্টান সোসাইটির 19 নম্বর বাড়িটি সম্পূর্ণ দখলে রেখেছে আশালতা।
বাসাটা আমাদের বাড়িওয়ালার মানে নাম হচ্ছে লতা। এই বাসাটা মূলত কার? বাসায় ওই লতা ম্যাডামের। তবে আশালতার বাসায় গিয়ে দীর্ঘ অপেক্ষার পরও দরজা খোলেনি তিনি। দেশ টিভির হাতে আসা এ ওয়ারেন্ট বলছে, নাসিমা নামের এক মুসলিম নারীর সাথেও অবৈধ সম্পর্ক ছিল আগস্টিন পিউরিফিকেশনের। সেখানে নিজ নাম পরিচয় গোপনেরও প্রমাণ রয়েছে। গ্রেপ্তার তো দূরে থাক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রভাবে সবকিছুকেই ধামাচাপা দিয়ে ফেলত আগস্টিন। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। থেমে থেমে বৃষ্টি। স্বৈরাচার পতনের পর স্থানীয় সরকারের স্থবিরতায় মশক নিধন কার্যক্রম ব্যাহত হওয়ায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। যদিও গেল কয়েক বছরের তুলনায় এ হার কম হলেও গেল এক মাসের পরিসংখ্যানে আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। সরকারি হাসপাতালের পাশাপাশি ডেঙ্গু রোগী বাড়ছে বেসরকারি হাসপাতালেও। রোববার রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভর্তি অন্তত ৩৫ রোগী। গেল কয়েক বছরের তুলনায় রোগী কিছুটা কমলেও শারীরিক জটিলতা বেড়েছে। বমি পায়খানা হচ্ছিল, কিছু খায় না, পরে এখানে আসলাম। জ্বর ভালো হয়ে যায় কিন্তু আপনার মাথাটা ঘোরায় খালি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল বছর সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে হাসপাতালে ভর্তি রোগী ছিল ১,৬৪,০০০। তাদের মাঝে মৃত্যু হয় ৮০৪ জনের। আর চলতি বছর ১৪ সেপ্টেম্বর পর্যন্ত রোগীর সংখ্যা প্রায় ১৯,০০০। এ সময় মৃত্যু হয়েছে ১০৬ জনের। চিকিৎসকরা বলছেন, এবার আক্রান্তদের মধ্যে শিশুদের জটিলতা অন্য বছরের চেয়ে কিছুটা ভিন্ন, ফলে বাড়তি সতর্কতার পরামর্শ তাদের। যে সমস্ত বাচ্চাগুলা ওজনে বেশি, অনেক ফ্যাটি, অবেসিটি যাদের বেশি, তাদের ক্ষেত্রে মানে সিরিয়াসনেসটা অনেক বেশি এবং ওদের ক্ষেত্রে ব্লাড প্রেশারটা কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট হচ্ছে। চলতি বছর কিছুটা দেরিতে বৃষ্টিপাত ও সিটি কর্পোরেশনের মশক নিধন কাজে স্থবিরতার কারণে সেপ্টেম্বরে রোগী কিছুটা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাধারণত ডেঙ্গু তো আপনার একটা প্রি মনসুন সময়ে হয়। তো আমাদের দেশের জন্য বর্ষাকাল আমরা ধরি হলো জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর। তাহলে এই সেপ্টেম্বরের শেষে এসে একটা প্রকোপ দেখা যাচ্ছে এবং এটা হয়তো যদি এইভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে এটা অক্টোবর নভেম্বর পর্যন্ত গিয়েও ঠেকতে পারে। এই অবস্থায় ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার উৎস শনাক্ত করে সমন্বিত পদক্ষেপের তাগিদ কীটতত্ত্ববিদদের। ডেঙ্গু পরিস্থিতিকে এখনই যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আমাদের গবেষণা মডেল বলছে। এই মুহূর্তে যেটি করণীয় সেটি হচ্ছে 3টি কাজ করতে হবে আমাদেরকে। একটি হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট, লার্ভিসাইডিং এবং ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট। মৌসুমের শেষ সময়ে এসে লার্ভা ও পূর্ণাঙ্গ মশা নিয়ন্ত্রণ করতে না পারলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ময়মনসিংহের মুক্তাগাছা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবুর বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও দখলদারিত্বের অভিযোগ উঠেছে। স্বৈরাচার শেখ হাসিনার দেশ ত্যাগের পর লেবুর নেতৃত্বে উপজেলার ঘোগা ইউনিয়নের বেশ কয়েকটি বাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় সর্বস্ব হারিয়ে অনেকে এখন পথে বসেছেন। সহকর্মী ইলিয়াস আহমেদের রিপোর্ট জানাচ্ছেন আপন অপু। গেল 5ই আগস্ট গণ অভ্যুত্থানে পতন হয় স্বৈরাচার সরকারের। সেদিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। ওই দিন বিকেলেই ময়মনসিংহের মুক্তাগাছার ঘোগা ইউনিয়নে 15 থেকে 20টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। অভিযোগ উঠেছে ঘোগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু নিজে উপস্থিত থেকে এসব ঘটিয়েছেন। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবুর নেতৃত্বে আমার দোকান ভাঙচুর করে, লুটপাট করে নিয়ে যায় এবং অগ্নিসংযোগ করে। ভাঙচুর, গ্লাস ম্লাস, কাগজপাতি সব কিছু ভাঙচুর করে যে নিচে মাল আর উঠছে, এগুলো বাদে যে আমি 2 দিন 3 দিনে এটা পরিষ্কার করলাম। অভিযোগ আছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কামরুজ্জামান লেবুর পক্ষে কাজ না করায় কাল হয়েছে এসব মানুষের। দোকানপাট লুট, জায়গা দখলের পর এখন মামলা দিয়েও করছেন হয়রানি। দাঁড়াইয়া থাইকা আমাদের বাসায় লোকজন, ওর চাচাতো ভাইয়েরা এবং ওর নেতাকর্মীগুলা পাঠাইছে আমাদের বাসায়, পাঠাইয়া ভাঙচুর করছে এবং লুটপাট করছে
এবং পরে কিছুক্ষণ পরে এসে জ্বালাইয়া দিছে সব কিছু। এরা যে পেট্রোল দিয়া কে গান ফাটার দিয়া পরে আগুন লাগাইছে সব কিছু পুরার পরে আমরা তার বাড়িতে পারছি না। আমাদের ভয় দিয়েছে, বলছে যে এইবারই মানুষ পেলাম না। দীক্ষা এই প্রতিপক্ষ করা আমাদের এই ক্ষতি করছে, এখানটা ভাঙচুর করছে আর এখানটা গয়না গাড়ি যা যা সিন করে সব কিছু নিয়ে গেছে। কামরুজ্জামান লেবুর বিরুদ্ধে অবস্থান নেয় দলীয় সিনিয়র নেতারাই পড়ছেন রোষানলে। যারা তাকে ভোট দেয় নাই বা বিগত দিনে তার পক্ষ অবলম্বন করে নাই, তাদের বিরুদ্ধে তিনি বিভিন্ন ধরনের বিদ্বেষমূলক কার্যক্রম গ্রহণ করছে এই সুযোগটাকে নিয়ে। এসব ঘটনার সঙ্গে নিজের সংশ্লিষ্টতা নেই জানিয়ে কামরুজ্জামান লেবু বলেন 5 থেকে 8ই আগস্ট তিনি মুক্তাগাছায় ছিলেন। 5 তারিখে আমরা মুক্তাগাছা থানা, আমরা 5, 6 আমরা ওসির সাথে জিগান সকাল থেকে সারাদিন থানা পহরা দিতে আমরা 3-4 দিন। হয়রানি বন্ধ করে দ্রুত শান্তি ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। আপনারা দেখছেন সংবাদ সকাল। 150 বছরের পুরনো ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা। লাইসেন্সবিহীন অটোরিকশা ও ইজি বাইক সড়ক দখল নেয় দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। সাধারণ মানুষের অভিযোগ, ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ বা পৌর কর্তৃপক্ষের যথাযথ ভূমিকা না থাকায় দিন দিন অসহনীয় হয়ে পড়েছে নাগরিক দুর্ভোগের মাত্রা। ব্রাহ্মণবাড়িয়া থেকে সহকর্মী মেহেদি নূর পরশের পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। শহর জুড়ে অটোরিকশার দাপট, নেই কোনো নিয়ম নীতির বালাই। দীর্ঘ যানজটে নাকাল ব্রাহ্মণবাড়িয়া শহরবাসী। 10 মিনিটের পথ পাড়ি দিতে হয় 40 মিনিটে। এত কিছুর পরও নিশ্চুপ ট্রাফিক পুলিশ। এতে আরও বেপরোয়া হয়ে উঠেছে ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিকশা চালকরা। যানজট নিরসনে পৌরসভা থেকে 1050টি ইজি বাইক ও 3000 অটোরিকশার লাইসেন্স দেওয়া হলেও শহরের সরু সড়কগুলোতে অন্তত 10,000 ইজি বাইক ও অটোরিকশা চলাচল করছে। যত্রতত্র যাত্রী ওঠানামা ও অবৈধ বাস স্ট্যান্ড এবং অবৈধ স্ট্যান্ড গড়ে তোলায় যানজট প্রকট হয়ে উঠেছে। এছাড়া অধিকাংশ ফুটপাতগুলো রয়েছে হকারদের দখলে। সাধারণের অভিযোগ, ধারণ ক্ষমতার বেশি লাইসেন্স ও অবৈধভাবে যানবাহন শহরে প্রবেশ করায় নাগরিক দুর্ভোগের মাত্রা চরমে। সকাল 10টার থেকে নিয়ে রাত্রে 8টা-9টার পরে শহরের ভিতরে ট্রাকগুলো চলে, যার ধরনের যানজট সারাক্ষণ লাগিয়ে থাকে। এই ছোট শহরে 10,000-এর মতো যান চলাচল করতেছে। এসব কারণে প্রতিনিয়ত যানজট লেগে যাচ্ছে। সেখানে 3 মিনিটের রাস্তা আমাকে আধা ঘন্টায় পাড়ি দিতে হচ্ছে। কমার্শিয়াল মোড়ে প্রায় 20 মিনিটের মতো আমরা বসেছিলাম রিকশায়। তারপরে যতগুলি মোড় আছে ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রত্যেকটি মোড়ে মোড়ে যথেষ্ট পরিমাণ ট্রাফিক পুলিশ নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রিকশার অনিয়ন্ত্রিত রিকশা। অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান ও ফুটপাত দখল উচ্ছেদে সমন্বিত উদ্যোগ নেয়ার কথা জানায় সংশ্লিষ্ট দপ্তরগুলো। যানজট নিরসনে আমরা প্রতি সোম এবং বুধবার পৌরসভা থেকে অভিযান পরিচালনার জন্য আমরা 5টা করে 10টা টিম গঠন করে দিয়েছি, যেখানে আমাদের 5 জন সদস্য এবং পুলিশের 2 জন সদস্য একই সাথে কর্মরত থাকেন শহরের 5টা মোড়ে। মাইকিং ডিডিএলবির মাধ্যমে মাইকিং আমরা করাচ্ছি, একটা ড্রাস্টিক অ্যাকশনে যাব এবং এটা সবাইকে নিয়েই আমরা রাস্তায় করব। 150 বছরের পুরনো প্রথম শ্রেণীর এই পৌরসভায় কাঁচা পাকা মিলে 128 কিলোমিটার সড়ক রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। গত দুদিনের ভারী বৃষ্টিপাতে নোয়াখালীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, আমি যেমনটি বলছিলাম যে বেশ কয়েকদিন ধরে একটানা বৃষ্টিপাত হচ্ছে, তো এখন আসলে কি অবস্থা, সেখানকার বৃষ্টিপাত হচ্ছে কিনা এবং পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে কিনা, সব মিলিয়ে জানাবেন আমাদের দর্শককে। নোয়াখালীর যদি এই মুহূর্তে বন্যা পরিস্থিতির কথা বলতে হয় বা জলাবদ্ধতার কথা বলতে হয়, তাহলে গত দুদিনের টানা বৃষ্টিতে নোয়াখালীতে আসলে অনেক পানি বেড়ে গিয়েছিল। গেলেও বন্যায় কিছুদিন আগে যে ঘটে যাওয়া বন্যায় পানি কিছুটা কমলেও কিন্তু দুদিনে বৃষ্টিতে পানি আবার অনেক বেড়ে গিয়েছে। কোথাও কোথাও 4-5 ইঞ্চি পানি অথবা কোথাও হচ্ছে বেশি পানি বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালীর এমন একটি জেলা শহরে
যে মাইজদি হাউজিং এস্টেট এলাকা, নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে গত কিছুদিন আগে এখানে পানি কিছুটা কম ছিল, কিন্তু গত দুদিনের টানা বৃষ্টির ফলে এখানে প্রায় পানি হাঁটু পরিমাণ কাছাকাছি চলে এসেছে। এর চাইতে আরো কোথাও আরো বেশি রয়েছে। তো বেশি পানি আসলে হয়েছে নোয়াখালীর নিম্নাঞ্চলগুলোতে, আর যেসব নিচু জায়গা রয়েছে সেগুলোতে অনেক পানি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নোয়াখালীর 8টি উপজেলা এখনো পানি বন্দী রয়েছে প্রায় 12 লাখেরও বেশি মানুষ। এছাড়া 350-এরও বেশি আশ্রয় কেন্দ্রে এখনো প্রায় 40,000-এরও বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছেন। তো এবার যদি জলাবদ্ধতার কথা বলতে হয়, আসলে নোয়াখালী জেলা শহরে জলাবদ্ধতা যদি বেশি দেখাতে হচ্ছে যে সে জলাবদ্ধতার কারণ হিসেবে সবচেয়ে বেশি আলোচনার বিষয় হচ্ছে যে জেলা শহরের যে পানি প্রবাহের যে প্রধান খাল সাগরমালা খালটি, সেটি প্রভাবশালীরা দখল করে বহুতল ভবন গড়ার কারণেই সেটি অনেকটা পানি নামার পথ বন্ধ হয়ে যাওয়ায় আসলে নোয়াখালী যে জেলা শহরের সামান্য বৃষ্টিতেই তীব্র জলাবদ্ধতা দেখা দেয়। তো এই জেলা প্রশাসন সূত্রে যেটি জানতে পেরেছি যে আসলে এইসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য বেশ কয়েকবার পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। এছাড়া যে নোয়াখালী 8টি উপজেলা যদি পানিবন্দী অবস্থা বলি বা জলাবদ্ধতার অবস্থা বলি, তাহলে বলতে হচ্ছে যে অনেক নিম্নাঞ্চল, বিশেষ করে গ্রামীণ অঞ্চল অনেকটা এখনো পানির নিচে রয়েছে। যেসব জায়গায় পানি নেমেছিল সেগুলোতে আবার পানি উঠে আবার চলাচলের অনুপযোগী হয়ে গিয়েছে। এছাড়া এতে আসলে বেশি কষ্টে রয়েছে যে শ্রমজীবী এবং নিম্ন কর্মজীবী যারা রয়েছে তারা অনেকটা কষ্ট রয়েছে। স্কুল কলেজগামী শিক্ষার্থীরা অনেকটা সংকটে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া যে গ্রামীণ জনগোষ্ঠীর যে একটি অংশ রয়েছে তারা খাদ্যের অভাবও দিন কাটাচ্ছে বলে জানা গিয়েছে। তো জলাবদ্ধতা আসলে যদি বৃষ্টি না হয় তাহলে হয়তো এই জলাবদ্ধতা কিছুটা কমবে বলে ধারণা করা হচ্ছে জেলা আবহাওয়া অফিস থেকে। এ হচ্ছে নোয়াখালী থেকে জলাবদ্ধতা নিয়ে আমার কাছে সর্বশেষ। আমাদের সহকর্মী মাওলা সুজন যুক্ত হয়েছিলেন নোয়াখালী থেকে। বরিশাল সিটি কর্পোরেশনের সদ্য সাবেক 2 মেয়রের বিরুদ্ধে স্থানীয় পরিবহন খাত থেকে কোটি কোটি টাকা চাঁদা উত্তোলনের অভিযোগ উঠেছে। চাচা ভাতিজা খ্যাত 2 মেয়র বাস টার্মিনালগুলো নিয়ন্ত্রণে পরিবহন সংশ্লিষ্ট নয় এমন অনেককে দায়িত্ব দিয়েছিলেন। এতে ক্ষুব্ধ পরিবহন সংশ্লিষ্টরা নতুন করে কাউকে চাঁদা না দেবার কথা জানান তারা। আর কর্মীদের আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেবার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শাহিন সুমেনের তোলা ছবিতে বিস্তারিত শফিক মুন্সি রিপোর্টে। বরিশালের নতুল্লাবাদ ও রূপাতলী বাস টার্মিনাল থেকে 57টি রুটে যাত্রী সেবা দিয়ে থাকে বিভিন্ন বাস কোম্পানি। অভিযোগ উঠেছে এসব রুটের হাজারখানেক বাস থেকে প্রতি মাসে তোলা হতো কোটি টাকার চাঁদা। আওয়ামী লীগ সরকারের আমলে এই চাঁদার বড় একটি অংশ পরিবহন নেতাদের হাত ঘুরে পৌঁছে যেত সিটি কর্পোরেশন মেয়রের কাছে। বরিশালের চাচা ভাতিজা খ্যাত সাবেক 2 মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাদ এবং সেরনিয়াবাদ সাদেক আবদুল্লাহর যে যখন ক্ষমতায় ছিলেন তখন নিজের অনুসারীদের দিয়ে দখলে নিয়েছেন টার্মিনাল দুটি। 2018 থেকে 2023 মেয়াদে সেরনিয়াবাদ সাদেক আবদুল্লাহর আশীর্বাদ পুষ্ট হয়ে কাউসার হোসেন শিপন ও কামাল হোসেন লিটন মোল্লা টার্মিনাল দখলে রাখে। পরের 1 বছর তা দখলে নেয় খোকন সেরনিয়াবাদের অনুসারী সুলতান মাহমুদ ও অসীম দেওয়ান। এ সময় দূরপাল্লার বাস থেকে ট্রিপ প্রতি 300 থেকে 400 টাকা ও স্বল্প দূরত্বের বাস থেকে 250 থেকে 300 টাকা চাঁদা তোলা হতো মেয়রের নামে। বাস মালিক না হয়েও শুধু চাঁদাবাজি করতে অনেককে বসানো হতো পরিবহন সংশ্লিষ্ট সংগঠনের নেতৃত্বে। আপনার অসীম দেওয়ার নামে এক লোক, তার কোনোদিনও আমরা শুনি নাই যে তার গাড়ি আছে, তার বাস আছে, সে ওখানে নাকি সভাপতি, ওইখানের নাকি সব সে কর্ণধার, সে চাঁদাবাজি করে। এই সংগঠন আমি নিজে আনছি, সংগঠন নিজে আনার পরে আমার এইখান থেকে অস্ত্র ঠেকাইয়া আমার সরাই দিচ্ছে। একটা গাড়ির থেকে 200-300 টাকা পর্যন্ত চাঁদা নিয়েছে, তাতে মাসে দেখা গেছে আপনার প্রায় 26 থেকে 27 লক্ষ টাকা তারা চাঁদাবাজি করে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাত্তা অভিযুক্ত চাচা ভাতিজা এবং তাদের মদতপুষ্ট এসব পরিবহন নেতা। এদিকে নতুন করে কাউকে চাঁদা না দেবার ঘোষণা বাস মালিকদের। বাস টার্মিনালে কোনো অবৈধভাবে কোনো চাঁদা উত্তোলন করা যাবে না, চাঁদা কেউ প্রদান করবে না, চাঁদা কেউ নিতে পারবে না, এটা আমাদের ঘোষণা আপনাদের সামনে। পুনরায় আওয়ামী লীগের অনেকে বিএনপির বেশে চাঁদাবাজি শুরুর পায়তারা করছে জানিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় বরিশাল মহানগর বিএনপি। আগের যে আওয়ামী লীগ তারাই কিন্তু আমাদের বিএনপির কিছু নেতার মধ্যে ঢুকে কিন্তু এইগুলা
কাজগুলো করতেছে। আপনারা সঠিক তথ্য প্রমাণ দিলে আমরা হাইকমান্ডের কাছে বিচার দেব। পরিবহন খাতকে চাঁদাবাজ মুক্ত রাখতে প্রত্যয় ব্যক্ত করেন রাজনৈতিক দলের নেতারা। দখলবাজ চাঁদাবাজকে সরিয়ে জনগণ দ্বিতীয় কোনো চাঁদাবাজকে দেশে দেখতে চায় না। আমাদের লোকরাও যদি এরকম কেউ করে, সংগঠন তার ব্যবস্থা নেয় এবং নেবে। প্রতি মাসে নতুল্লাবাদ থেকে 60 লাখ এবং রূপাতলী বাস টার্মিনাল থেকে 30 লাখ টাকার চাঁদাবাজি করা হতো বলে অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। দেখছেন সংবাদ সকাল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাম্পের গলফ মাঠের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার দুপুরে ট্রাম্প গলফ খেলার সময় এই ঘটনাটি ঘটে। এরপর পরই দ্রুত তাকে মাঠ থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে এরই মধ্যে অভিযান চালিয়ে সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে FBI। ট্রাম্পকে হত্যার উদ্দেশ্য এ হামলা বলেও ধারণা তাদের। এদিকে এ ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কামলা হ্যারিস সহ অনেকেই। আরো জানাচ্ছেন আফরিন মৌ। স্থানীয় সময় রোববার দুপুরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ব্যক্তিগত গলফ মাঠে খেলছিলেন ট্রাম্প। ঠিক সে সময় গুলির শব্দে ভারী হয়ে ওঠে পাম বিচের আকাশ। তাড়াহুড়ো করে ট্রাম্পকে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও আবারও ট্রাম্পের আশপাশে গোলাগুলির ঘটনায় নড়েচড়ে বসেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI। ঘটনার পরপরই অভিযুক্তকে ধরতে অভিযানে নামে তারা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, গলফ মাঠের কাছে ঝোপঝাড়ের মধ্যে ছিলেন ওই বন্দুকধারী। গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার সময় মার্টিন এলাকা থেকে রিয়ান ওলসলে রুথ নামে ওই হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ। এ সময় ওই ব্যক্তির কাছ থেকে AK-47 ঘরানার অস্ত্র জব্দ করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ট্রাম্পের 400 থেকে 500 গজ দূর থেকে ওই হামলা চালানো হয়। একই সঙ্গে তাকে হত্যার জন্যই গুলি চালানো হয়েছে বলে ধারণা মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। তবে ওই বন্দুকধারী ট্রাম্পের দিকে কোনো গুলি চালানোর সুযোগ পেয়েছিলেন কিনা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সন্দেহভাজন এই মুহূর্তে আমাদের হেফাজতে আছেন, তবে তদন্ত এখনো শেষ হয়ে যায়নি। তার বিরুদ্ধে অভিযোগগুলো দায়ের করা হবে। আমরা এখনো নিশ্চিত নই যে সে ট্রাম্পকে লক্ষ্য করে হামলা চালাতে সক্ষম হয়েছিল কিনা। সবকিছু বিবেচনায় মনে হচ্ছে সাবেক প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা হয়েছে। এদিকে হামলার পর ট্রাম্প সুস্থ আছেন বলে জানিয়েছেন তার রানিং মেট JD ভ্যান্স। এর মধ্যেই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী কামালা হ্যারিস ও তার রানিং মেট সহ অনেক আইন প্রণেতা। যুক্তরাষ্ট্রের মাটিতে সহিংসতার কোনো জায়গা নেই বলেও জানান তারা। এর আগে 13 জুলাই পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনী সমাবেশ মঞ্চে বক্তৃতা করার সময় ট্রাম্পের উপর গুলির ঘটনা ঘটে। এ সময় অল্পের জন্য বেঁচে যান ট্রাম্প, তবে গুলি তার কানে লাগে। এ ঘটনায় ব্যাপক সমালোচনার মধ্যে পড়ে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এর জেরে পদত্যাগ করতে হয়েছিল বাহিনীর প্রধানকে। এছাড়া অন্তত 5 জন সদস্যকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়। তবে আবারও ঘটনার পুনরাবৃত্তি হয় আঙ্গুল FBI-এর দিকেই উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্পের নিরাপত্তা দিতে ব্যর্থ বলছেন কেউ কেউ। একসঙ্গে এবারই শেষ নয়, নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতা আরও বাড়তে পারে বলেও ধারণা তাদের। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।